Audio Jungle. যদি জামাত বিএনপির সঙ্গ ত্যাগ করে তাহলে সংলাপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় নির্বাচন করে ঐক্যফ্রন্ট কি ক্ষমতায় যেতে পারবে? এটা কি বাংলাদেশের সাধারণ জনগণ বিশ্বাস করে যে বাংলাদেশে একটা সুষ্ঠু ধারার নির্বাচন অনুষ্ঠিত হবে যদি জামাত বিএনপির সঙ্গ ত্যাগ করে? এটা কি যারা রাজনীতি করেন, যারা রাজনীতি ভালো বোঝেন, যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা কি মনে করেন এটা বাস্তবে সম্ভব? আসলে ক্ষমতার লোভ প্রত্যেকটা রাজনীতিবিদের, কিন্তু সেই ক্ষমতার লোভ ত্যাগ করে দেশ এবং জাতির স্বার্থে কয়জন রাজনীতিবিদ তারা বক্তব্য প্রদান করেন এবং কয়জন রাজনীতিবিদ দেশ এবং জাতির স্বার্থে কাজ করেন, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের তরুণ প্রজন্মদের ভাবতে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এত আন্দোলন, এত সংলাপ, যেখানে একটা ঐক্যফ্রন্ট গঠন করা হলো, সেই ঐক্যফ্রন্টের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং তাদের যে পরিকল্পনা এবং কৌশল ছিল, সেই কৌশলগুলো বারবার ফাঁস হয়ে গেছে, যার কারণে ঐক্যফ্রন্ট তাদের যে প্ল্যান, যে কৌশল ছিল সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেনি। একটা জিনিস আমার মনে হয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের ভাবা উচিত যে তাদের যে প্ল্যান, তাদের যে কৌশল, তাদের মধ্যেই, ঐক্যফ্রন্টের মধ্যেই এমন কিছু নেতা, এমন কিছু ব্যক্তিও আছেন যারা এই কৌশলগুলোকে সরকার দলের কাছে ফাঁস করে দেন, যার কারণে ঐক্যফ্রন্ট যে কয়টাই কৌশল নিল, আমরা যদি এখন ভাবতে, অনেকেই মনে করছেন যে জামাতকে বাদ দিয়ে নতুন করে সংলাপে যাওয়া বা বিদেশিদেরকে এটা বোঝানো যে আমরা যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আছি বা আমরা ইসলামী কোনো সংগঠনের সাথে না, আমরা সংলাপে যাচ্ছি একটা নতুন নির্বাচনের আশায়, সরকার হয়তো বা নতুন একটা নির্বাচন দিতে পারে। আসলে এটা কতটুকু যৌক্তিক হবে এবং কতটুকু বাস্তব হবে এটা কিন্তু সময় বলে দেবে। বাংলাদেশের রাজনীতি, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশে একটা সুষ্ঠু ধারার রাজনীতি আসবে, তরুণ প্রজন্মের রাজনীতি আসবে, প্রত্যেকটা নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সে ধরনের একটা রাজনৈতিক চর্চা বাংলাদেশে চালু হবে। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে জাতীয় স্বার্থে কথা বলবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে? সত্যিকার অর্থে আমাদের ভাবতে হবে যে রাষ্ট্র পরিচালনায় যেই সরকারি আসুক, যদি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকে, তারা সত্যিকার অর্থে যদি মনে করে যে জনগণই হচ্ছে ক্ষমতার মূল উৎস, তাহলে এখানে আপনার জামাত কোনো ইস্যু না, এখানে বিএনপি কোনো ইস্যু না, বা আওয়ামী লীগ কোনো ইস্যু না। যেই সরকারি ক্ষমতায় আসুক, তারা যদি জনগণকে ক্ষমতার উৎস মনে করে এবং জনগণের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো যদি পূরণ করে, একটা দেশের নাগরিককে যদি শান্তিপূর্ণভাবে বসবাস এবং নিরাপদে রাখতে পারে, তাহলে তো জনগণ, যদি আপনি, আমি, আমরা সবাই শান্তিতে বসবাস করি একটা দেশে, তাহলে তো দেশের সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের কথা বলার প্রয়োজন নেই। যখনই একটা রাষ্ট্র সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে, তখনই কিন্তু আপনার আমার আন্দোলন বা কথা বলার সুযোগ সৃষ্টি এবং আমরা কথা বলতে বাধ্য হই। এখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু, একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যে জামাত বলেন, বিএনপি বলেন, আর ছাত্রদল বলেন, আর আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন বলেন, আর প্রত্যেকটা দল বলেন, বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দলের চেহারা দেখে ফেলেছে। এখানে ঐক্যফ্রন্টের আওতায় এসে যে আকাশচুম্বী কিছু স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখানো হবে এবং এটার বাস্তবায়ন যে হবে, বাংলাদেশের মানুষ কতটুকু বিশ্বাস করে? হ্যাঁ, তবে এই তৃপ্তিটুকু মানুষের মধ্যে ছিল বা আছে
যে বাংলাদেশে একটা দিন পরিবর্তন ঘটবে। আমি শুধু এটাই বলতে চাই যে একটা দল, তার প্রতিপক্ষ দল অবশ্যই চেষ্টা করবে তাকে তছনছ করে দিতে, যেমন আওয়ামী লীগ চেষ্টা করছে বিএনপিকে একদম ধ্বংস করে দিতে। এবং তাদের যতগুলো কৌশল আছে, যেহেতু তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, যেহেতু আওয়ামী লীগ রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করছে জামাত শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন বাংলাদেশের রাজনীতিবিদদের হয়তো জানা নেই, যে সত্যিকার অর্থে যারা আদর্শের রাজনীতি করে, যদি বাংলাদেশে কেউ বলে যে এখনো আদর্শের রাজনীতি নেই, তাহলে আমি বলবো ভুল। বাংলাদেশে যদি আদর্শের রাজনীতি না থাকতো, তাহলে আজকে পর্যন্ত আমি বা আপনি কথা বলতে পারতাম না। যারা বলে যে বাংলাদেশে একদম বাকশাল হয়ে গেছে, আমি সেটা তো একমত না। যদি বাকশাল হতো তাহলে আপনি বা আমি আজকে কথা বলতে পারতাম না। হ্যাঁ, হয়ে যাওয়ার প্রক্রিয়াধীন আছে, সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমি যে কথাটি বলতে চাই যে জামাত শিবির প্রসঙ্গে কথাটা হচ্ছে আমার ক্লিয়ার। জামাত শিবিরকে তো নিবন্ধিত দলই না বলা হলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জামাত শিবিরকে নিবন্ধন বাতিল করা হোক বা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, কিন্তু যে ছেলেরা যে মেয়েরা জামাত শিবিরকে সমর্থন করে, তাদের যে আদর্শটা তো আর তারা পকেটে নিয়ে ঘুরে না, যে কাউকে দেখলেই পকেট থেকে বের করে ফেলে দেবে, আবার কেউ না দেখলে আবার পকেটে ঢুকিয়ে যাবে। আদর্শটা হচ্ছে তার মস্তিষ্কের মধ্যে, তার ধ্যান ধারণার মধ্যে। তো একটা ব্যক্তি একটা দলের প্রতি তার আদর্শ, একটা সংগঠনের প্রতি তার আদর্শ, সেটা তো তার ব্রেইনের মধ্যে। তার ব্রেইনে সেটাকে নিষিদ্ধ আপনি কি করে করবেন? আমার কথা শুনছেন যদি কোনো রাজনীতিবিদ তাকে থাকেন বা যারা রাজনীতি বুঝেন, আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন যে একটা সংগঠনের আদর্শ, একটা দলের আদর্শ একটা ছেলে বা একটা মেয়ের ব্রেইনের মধ্যে, সে জামাত শিবিরের আদর্শকে লালন পালন করে তার ব্রেইনে, তার মস্তিষ্কে, আপনি সেখানে তাকে কি করে নিষিদ্ধ করবেন? সেটা কি সম্ভব? ঠিক তেমনি বিএনপির বেলায় আসেন, এখনো বিএনপির অনেক কর্মী আছে যারা মন থেকে, যারা তাদের হৃদয় থেকে এখনো ভালোবাসে। আপনি বিএনপিকে ধ্বংস করে দেন, কিন্তু কিছু কর্মী আছে যারা মস্তিষ্ক থেকে বিএনপিকে ভালোবাসে। তাদের মস্তিষ্ক থেকে ওই বিএনপির ধারণা, বিএনপির প্রতি ভালোবাসা পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, কোন সাইকোলজিস্ট সরাতে পারবে? আমি বলতে চাই যে এই নোংরা রাজনীতির খেলা, রাজনীতির মেরুকরণ থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদের সুষ্ঠু দ্বারা রাজনীতিতে যেতে হবে। একটা পক্ষকে আমরা প্রতিপক্ষ বানিয়ে, বাংলাদেশের মানুষ ভালো করেই বুঝে যে কোনটা পক্ষে আর কোনটা বিপক্ষে, কোনটা বাংলাদেশের জনগণের স্বার্থে আর কোনটা ব্যক্তির জনগণের স্বার্থে। একটা কমেন্ট আমি পড়িনি, আমার বাবা বলতেন কোনো মানুষের উপর ভরসা না করে নিজের কাজ নিজে করলে তুমি সাকসেস হবে। দেশের অবস্থা এমন হয়ে গেছে যে কে মুক্তিযোদ্ধা আর কে বাঙালি, ঘরে ঘরে মুক্তিযোদ্ধা। প্রতিটি ঘরে 5 জন থাকলেও 3 জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাহলে প্রতিটি ঘরে ঘরে মুক্তিযুদ্ধে আমাদের দুর্ভাগ্য। আমরা ভালো নেতা পাইনি, জাতির কপালে অনেক দুঃখ আছে। আগে বাঙালি পাকিস্তানের গোলামি করেছিল, আর এখন করবে ইন্ডিয়ার গোলামি। বাঙালির সব জায়গায় নির্যাতন হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনার কমেন্টটা আসলে বাস্তবতার সাথে কিছুটা মিলে। কারণটা হচ্ছে আমরা যে আন্দোলনটা করেছিলাম, আমাদের এই আন্দোলনটা ছিল সত্যিকার অর্থে, আমরা যে আন্দোলনটা করেছিলাম, আমাদের এই আন্দোলনটা হচ্ছিল 1971 সালে। আমরা কেন আন্দোলন করেছিলাম? আমরা স্বাধীনভাবে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আজকের দিনে এই দীর্ঘ 47 বছর পরে এসো আমাদের সেই অধিকার, যেমন আমাদের বুথের অধিকার, এটা ছিল অন্যতম একটা অধিকার। কারণ পাকিস্তান আমলে আমরা আমাদের যে চাকরির অধিকার, আমাদের যে ন্যায্য পাওনা আমরা পাইনি, ঠিক তেমনি আজকেও বাংলাদেশের মানুষ শোষিত। আজকে পত্রিকার পাতা খুলেন আপনি, প্রতিদিন আপনি শুনতে পারবেন দর্শন, প্রতিদিন নির্যাতনের চিত্র। কেন? আমরা এসবের জন্যই কি একটা স্বাধীন দেশ প্রত্যাশা করেছিলাম? আজকে যারা ক্ষমতায় যাবেন বা যারা ক্ষমতায় যাওয়ার জন্য
চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য প্রশ্ন হচ্ছে আমার একটাই, যে এই মেরুকরণের রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি বিগত 47টা বৎসর করে আপনারা বাঙালি জাতিকে কি উপহার দিয়েছেন? প্রশ্নটা রাখতে চাই তাদের উদ্দেশ্যে, যে এই বাঙালি জাতি কি পেল? আজকে আপনি জামাত যদি বিএনপির সঙ্গ ত্যাগ করলে মনে করেন যে শেখ হাসিনার অধীনে আরেকটা নির্বাচন হবে, তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করেন। কারণ শেখ হাসিনা যে রাজনীতিটি করে, সে অনেক বুদ্ধিসম্পন্ন মেধা নিয়ে রাজনীতি করে। তার প্রমাণ হচ্ছে সে 2008 থেকে এখন পর্যন্ত যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, সে তার একক মেধাবৃত্তি দিয়ে এবং মেধার পরিচয় দিয়ে, যদিও এটা আপনার আমার দৃষ্টিতে সেটা খুদ মনে করেন ভালো না হতে পারে, ভালো নাও লাগতে পারে তাকে ক্ষমতায় দেখা, কিন্তু সে যে ক্ষমতা আঁকড়ে ধরেছে, ক্ষমতা আঁকড়ে ধরার মতো যে ধরনের জ্ঞান বুদ্ধি, যে ধরনের শক্তি, যে ধরনের সাংগঠনিক কাঠামো, প্রত্যেকটি জিনিস কিন্তু শেখ হাসিনার মধ্যে আছে বলেই সে 2018-এর এসেও, তথ্য প্রযুক্তির যুগে এসেও সে কী করলো, একটা নির্বাচন করে সে সর্বদলীয় অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে, যদিও আপনার আমার বাসায় সেটা বুট কারচুপি, সেটা বুট চুরি ডাকাতি, আমরা যতই সংজ্ঞা দেই না কেন, এই কাজটা করতে হলে তো একটা দক্ষতা লাগে। এই কাজটা করতে হলে আপনি একটা দেশের সমস্ত পুলিশ প্রশাসন, আপনি সেনাবাহিনী, সমস্ত চাকরিজীবী, আপনার পক্ষে নিয়ে আসা পেশাজীবী, সমস্ত মিডিয়া, এগুলো কি সামান্য কথা? এগুলোকে নিয়ে আসার জন্য তো আপনার সেই ধরনের দক্ষতার প্রয়োজন, সেই ধরনের আপনার সাহসিকতার প্রয়োজন। সেটা কিন্তু শেখ হাসিনা করেছে, যেটার জন্য ব্যর্থ যে আমাদের সংগঠন বলেন, অন্য যে সংগঠনগুলা, তাদের নেতৃত্বের প্রয়োজন। কারণ শেখ হাসিনা যেভাবে একক প্ল্যান করে, সে তার প্রত্যেকটা গেম প্ল্যানকে সাকসেস করছে। আমাদের কিন্তু তার প্রতিপক্ষ যারা বিএনপি বা ঐক্যফ্রন্ট বা জামাত, তারা কিন্তু ঠিক সেভাবে পারছে না। শেখ হাসিনা এই বিএনপি তথা জামাত শিবিরের বন্ধনটা ভেঙে দেওয়ার অনেক চেষ্টা করছে। সেখানে জামাত এবং বিএনপি কতটুকু চেষ্টা করেছে যে তাদের ঐক্যটুকু ধরে রাখার জন্য। একটা প্রতিপক্ষ ডিল মারবেই, কিন্তু সেই ডিলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাকে তো আমার অস্তিত্বটা ঠিককে রাখতে হবে, সেই ধরনের উদ্যোগটাও তো নিতে হবে। বাস্তব ক্ষেত্রে কতটুকু বা তারা নিয়েছে, কতটুকু সফল হয়েছে? যে সংলাপের কথা বলছি আমরা, ডক্টর কামাল নিজের উপলব্ধি থেকে ব্যক্তিগতভাবে তিনি যেটা বলেছেন, জামাত শিবিরের সঙ্গ ছাড়লে, আমরা মনে করি, আমি একজন তরুণ হিসাবে মনে করি, যদি জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, যদি জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করলে বাংলাদেশে আর একটা দর্শন না হয়, যদি জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আর যেন কোনো ব্যক্তিকে, বাংলাদেশের কোনো নাগরিককে গুম খুন হত্যা শিকার না হতে হয়, আর যেন আদালতে গিয়ে কোনো মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, আর যেন বাংলাদেশের কোনো মানুষকে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করতে হয়, আর যেন বাংলাদেশের কোনো বেকার যুবক, শিক্ষিত কোনো যুবককে যেন বেকার না থাকতে হয়, এইগুলো যদি বাস্তব রূপে আপনারা জাতিকে উপহার দিতে পারেন, এগুলোর বাস্তবায়ন করতে পারেন, তাহলে জামাত শিবির না, আপনি বাংলাদেশের যে সংগঠন আপনার পছন্দ হয় না তাকেই তার সঙ্গ ত্যাগ করেন, আপনি সমৃদ্ধশালী একটা বাংলাদেশ জাতিকে উপহার দেন। কিন্তু যদি আপনার এই যতগুলো কথা বললাম, আইনের শাসনের কথা বললাম, চিকিৎসা ব্যবস্থার কথা বললাম, শিক্ষা ব্যবস্থার কথা বললাম, সামাজিক উন্নয়নের কথা বললাম, ঘুষ খুন দুর্নীতি, এগুলো বন্ধ করতে যদি ব্যর্থ হন, তাহলে এই দায়ভারটুকু কে নেবে? আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর কামালকে। কারণ বাংলাদেশের বর্তমান সে যেই সংগঠন করুক না কেন, স্বাধীনতার পরে যার জন্ম হয়েছে, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের অধিকার আছে বাংলাদেশকে নিয়ে কথা বলার, বাংলাদেশের সংগঠনগুলোকে সাপোর্ট করার, বাংলাদেশে তার ভোটাধিকার প্রয়োগ করার, বাংলাদেশে তার মতবাদ, তার নিজস্ব মতামতকে তুলে ধরার। সেখানে তাকে
একগড়ি করে বা তাকে বাধাগ্রস্ত করার কারো কোনো অধিকার নেই। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যদি আপনার পার্লামেন্ট যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনেই আপনি দেন নাই একজন ব্যক্তি পার্লামেন্টারিয়ান মেম্বার হবে কতটুকু শিক্ষার প্রয়োজন, সেই জায়গায় আপনার অশিক্ষিত লোকরাই সংসদে যাবে, সেই জায়গায় অশিক্ষিত কিছু লোকরাই সংসদে আইন প্রণয়ন করবে, সেখানে আপনি কি করে প্রত্যাশা করবেন যে এত তাড়াতাড়ি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে আপনি ডেভেলপ করে ফেলবেন, আপনি আইনের শাসন প্রতিষ্ঠিত করে ফেলবেন, আপনি চিকিৎসা ব্যবস্থা উন্নত করে ফেলবেন, আপনি শিক্ষা ব্যবস্থা উন্নত করে ফেলবেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত করে ফেলবেন? আমরা মনে করি যে বাংলাদেশে যখন 300 জন, আমি আগেও বলেছিলাম এখনও বলছি, প্রত্যেকটা প্ল্যান তখনই সাকসেস হবে আপনি জামাতকে বাদ দেন, বিএনপিকে বাদ দেন, আপনাদের এই রাজনৈতিক মেরুকরণ যতটুকুই থাকুক না কেন, আমরা চাই একটা সমৃদ্ধশালী বাংলাদেশ। আর একটা সমৃদ্ধশালী বাংলাদেশ তখনই আমরা পাবো যখন এই যে আমাদের 300 জন পার্লামেন্টারিয়ান মেম্বার, আপনি শেখ হাসিনাকে দেশটাকে একদম ধ্বংস করে দিচ্ছে, শেখ হাসিনা এই করছে সেই করছে না বলে আপনার 300 জন পার্লামেন্টারিয়ান মেম্বার সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান, দেশপ্রেমী মাত্র 300 জন সংসদ সদস্য নির্বাচন করেন, সেই সুযোগটা সৃষ্টি করেন। আমরা যতই অন্যায় অত্যাচার প্রতিবাদের বিরুদ্ধে কথা বলি না কেন, যারা পার্লামেন্টারি যান, যারা সংসদে যান, সেই 300 জন ব্যক্তি চাইলেই তো পারে এই বাংলাদেশের চিত্রটা পাল্টে দিতে। তাহলে তো আপনার আমার এই আন্দোলন করতে হয় না, কথাও বলতে হয় না যে মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে। 300 জন ব্যক্তি বাংলাদেশকে ভালোবাসবে, যারা দেশপ্রেমী, তারা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের যে যে সেক্টরটাকে উন্নয়ন করা দরকার, বাংলাদেশের ডেমোক্রেসির দ্বারা কি অব্যাহত রেখে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা যাতে বাস্তবায়িত হয়, সেই রূপে কাজ করলে, সেই রূপে সংসদে কথা বললে, সেইভাবে সংসদটা পরিচালনা করলেই তো আমরা সমৃদ্ধশালী একটা সোনার বাংলাদেশ পেতে পারি। এখানে এই কুৎসা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এই মেরুকরণের রাজনীতি করে জাতিকে আর কত ধোঁকা দেবেন? পরিশেষে আমি বলতে চাই, আপনারা যারা আমার কথা শুনছেন, যে এই রাজনীতির নোংরা খেলায় আসলে আমরা অতিষ্ঠিত হয়ে যাচ্ছি। এই রাজনৈতিক নেতারা রাজনৈতিক যে বক্তব্যগুলো দেন, সেগুলো কতটুকু একজন সাধারণ মানুষ কতটুকু এটাকে গ্রহণ করে, তারা কিন্তু তা একবার চিন্তা করেন না। তাই আমাদের চিন্তা করতে হবে, বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতি প্রণয়ন করতে হবে তৃণমূল পর্যায়ে। বাংলাদেশের শিক্ষিত ছেলেদের মধ্যে ছড়িয়ে যেতে হবে রাজনীতি, পলিটিক্স কি এবং পলিটিক্স কেন করা প্রয়োজন এবং এ থেকে সফলতা কি আসবে, জাতি কি পাবে, এই সমস্ত দিকগুলো বাংলাদেশের শিক্ষিত ছেলেদেরকে তৃণমূল পর্যায়ে যে যেই সংগঠনে আছে, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র শিবির যারা আছে, প্রত্যেকটা সংগঠনের কাজ হবে তৃণমূল পর্যায়ে শিক্ষিত ছেলেদেরকে এগিয়ে নিয়ে আসতে, রাজনীতিতে ইনভলভ করতে। তখনই আপনি পার্লামেন্টে একজন শিক্ষিত সংসদ সদস্য পাঠাতে পারবেন। যখন এই পার্লামেন্ট নির্বাচনটা হবে, তখন যে টাকার খেলা, জুড়ের খেলা, এইসব বন্ধ করে, পেশি শক্তি বন্ধ করে সত্যিকার অর্থে যে বাংলাদেশের মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার মাধ্যমেই পরিবর্তন আসবে, তার পূর্বে নয়। তার পূর্বে যতটুকুই হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সব হচ্ছে লোক দেখানো, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো, এবং প্রত্যেক রাজনীতিবিদের উদ্দেশ্যটি হচ্ছে ক্ষমতায় যাওয়া। এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা নিজেদের আদর্শকে, নিজেদের বিশ্বাসকে, সব কিছুকেই বিসর্জন দিতে পারেন। পরিশেষে আমি বলবো যে একটি কথাই আমি বলবো যে জামাত যদি বিএনপির সঙ্গ ত্যাগ করে, তাহলে ঐক্যফ্রন্ট শেখ হাসিনার অধীনে পুনরায় নির্বাচন করে ক্ষমতায় কি যেতে পারবে? আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন, তাহলে বিগত দিনের রাজনীতি, বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতির চিত্রটা দেখেন এবং আপনার বিবেককে প্রশ্ন করেন, এটা কি সম্ভব? তাই আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঐক্য হওয়া দরকার অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। সেখানে কোনো দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে একটা প্ল্যাটফর্মে বাংলাদেশের মানুষকে হওয়া উচিত, যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় পরিচালনা করুক না কেন, তাকে পূরণ করতে হবে। ঠিক তখনই কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের সেই স্বপ্নটা বাস্তব হবে। এবং আমি মনে করি এই মেরুকরণের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতি পরিচালিত হবে এবং সত্যিকার অর্থে
বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের নাগরিক তার মৌলিক অধিকারটুকু ফিরে পাবে। এখানে বিএনপি বা জামাত ব্যক্তিগতভাবে বা ঐক্যফ্রন্ট ব্যক্তিগতভাবে লাভবান কতটুকু হলো তার চাইতে দেশের মানুষ কতটুকু লাভবান হচ্ছে সেই দিকে তাকাতে হবে। ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসার জন্য তার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কি শুধু তার ক্ষমতায় আসার জন্য নাকি দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের যে চাহিদা পূরণের জন্য, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। তাই পরিশেষে আবারও বলবো, জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করলে যদি আমরা গুণ কুম ঘুষ দুর্নীতি, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করা এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করা বাস্তবায়ন করতে পারি তাহলে তো আপত্তি নেই। আর যদি না পারি তাহলে এই দায়ভারটুকু কাকে নেবে, কে নেবে? তো আমি মনে করি ডক্টর কামালদের তথা জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দদের বোধোদয় হবে দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে তারা আন্দোলন করবেন। কারণ তাদের এই আন্দোলন এবং কৌশলগুলো কেন আজকে পর্যন্ত কার্যকরী হয় না? কারণ প্রতিপক্ষ আওয়ামী লীগ অনেক শক্তিশালী, আর একটি শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে যে কৌশলগুলো গ্রহণ করা হবে তা ইমপ্লিমেন্ট করা কিন্তু অনেক কঠিন, যার জন্য ঐক্যফ্রন্ট হয়তোবা তাদের অনেক ব্যর্থতা বা অনেক কৌশল তারা সঠিকভাবে এক্সারসাইজ করতে পারেনি। আমার প্রত্যাশা থাকবে যে ঐক্যফ্রন্ট সঠিক আরও কৌশলী হবে এবং কৌশলী হয়ে বাংলাদেশের মানুষের যে চাহিদাগুলো, বাংলাদেশের মানুষ কী চায় তা বুঝতে হবে। যেহেতু বর্তমান সরকার মানুষের দুঃশাসন অপশাসন করছে, মানুষকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না, মানুষ নিরাপদ বোধ করছে না বর্তমান সরকারের কাছে, যার জন্য মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে যে প্রত্যেকটা মানুষ তার নিজের নিরাপত্তার জন্য ঐক্যফ্রন্টকে চয়েস করে। আপনাকে সেই রকম কাজ করতে হবে তৃণমূল পর্যায়ে। শুধু বক্তৃতা লেকচারের মধ্যে থেকে বা সংবাদ সম্মেলন করে জাতির স্বার্থে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে জাতির স্বার্থে কাজ করতে হলে আপনার তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের সাথে আপনার সংগঠনকে টেনে নিয়ে আসতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে যে জেলে আছে, আজকে সংগঠন করে বিএনপি করে, সেই ছেলেটিকে জামিন করাতে হবে। তার সম্পূর্ণ আজকে যে আন্দোলন করে বা বিএনপির বা জামাত শিবিরের আন্দোলন করে যে ছেলেটা আজকে হসপিটাল আছে তার চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বার বহন করতে হবে সংগঠনকে। এইরকম নিজেদের দলের মধ্যে যখন একটা ডেমোক্রেসি আসবে, একটা ডিসিপ্লিন আসবে, ঠিক আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায়ে আসবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আসার পর এটা বাস্তবায়িত হবে। এই প্রত্যাশা রেখে আবারও বলবো যে ঐক্যফ্রন্ট একটা সুকৌশলী প্ল্যান নিক এবং এমন একটা সংলাপ করুক যে সংলাপ দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার প্রত্যাশা থাকবে সংলাপ আবারও হবে এবং সেই সংলাপটা যেন হয় দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে যেন মুক্ত করা হয় এই সংলাপের মাধ্যমে। অ্যাটলিস্ট বিএনপি এতটুকু উপলব্ধি করতে পারবে যে একটা সংলাপের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রের মা বলি বা আমরা আমাদের সংগঠনের মা বলি বা একজন 70 বয়সী বা 72 বয়সী একজন মহিলা অন্যায়ভাবে কারা নির্যাতিত তাকে মুক্ত করি। এই সার্থকতাই হবে সংলাপ। সংলাপ মানে হচ্ছে যে একটা সমাধান, যদি একটা সমাধান একটা যদি সমাধান না হয় তাহলে সেই সংলাপ করে তো লাভ নেই। আমি মনে করি এই সংলাপের মাধ্যমে অবশ্যই খালেদা জিয়া মুক্তি পাবে, এটাই হবে বিএনপির জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং ঐক্যফ্রন্ট এই সংলাপের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেরা ক্ষমতায় না যাওয়ার লোভ ত্যাগ করে দেশের স্বার্থে সংলাপ করবে, যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা যাতে প্রতিষ্ঠিত হয়, সেজন্য সরকারকে প্রেশার করবে। এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও নতুন প্রসঙ্গ নিয়ে হয়তো আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ।